को लाइक, हमारे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 3 যেটা আছে পদার্থ গঠন ও ধর্ম, সেটা আমরা কন্টিনিউ করব। ওকে, তো ফার্স্টে আমরা আজকে যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে প্লবতা বা বাউয়েন্সি। ওকে, তো প্লবতা কী ব্যাপার এগুলো আমরা জানব। দেখবে একটা বাটখারা যদি নাও, ধরো 1 কিলোগ্রাম একটা বাটখারা, ঠিক আছে, 1 কেজির, তো সেটা নর্মালি যদি হাতে নেয়, মানে হাওয়াতে যদি নেওয়া হয়, সেটা ভারী লাগে, ঠিক আছে। এবার ওই বাটখারাটাকে যদি জলে ডোবানো হয়, তাহলে দেখা যায় যে ওর ওয়েটটা কিছুটা হলেও কমে গেছে, মানে কিছুটা, মানে আগে হাতে ছিল নর্মাল, মানে হাওয়ার মধ্যে ছিল, বায়ুতে, তো সেখানে যে বাটখারাটার ওজনটা মনে হচ্ছিল, সেটা জলে ডোবানোর পর মনে হবে যে ওজনটা স্লাইটলি একটু কমে গেছে। ওকে, তো এটা কী জন্য হয়, কি হয় দেখো, এখানে একটা ছবি রয়েছে, একটা জার রয়েছে, জারের মধ্যে একটা তরল পদার্থ রয়েছে, যে কোনো তরল পদার্থ, ধরে নাও জল আছে, ঠিক আছে, অ্যাজ এক্সাম্পল জল আছে। তো আচ্ছা, এখানে তরল পদার্থ দিয়ে বোঝানো হচ্ছে মানে যে প্লবতা শুধুমাত্র তরল পদার্থের হয় সেটা না, গ্যাসের ক্ষেত্রে হয়, ঠিক আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে যে প্লবতা হয় সেটার মানটা একটু কম হয়। ওকে, যাই হোক, আমরা ধীরে ধীরে সব দেখব। তো কী হয়, ধরো এই জারের মধ্যে একটা ভারী বস্তুকে, ধরো বাটখারাই একটা ডোবানো হলো, ঠিক আছে। তো এবার কী হবে, ডোবানো এতটা তরল পদার্থ ছিল, ঠিক আছে, এবার যদি কিছু একটা ডোবানো হয়, তাহলে কিছুটা জল তো বেরিয়েই যাবে, আমরা অবভিয়াসলি জানি। কেন কি, জলের লেভেলটা একটু উঠে যাবে, এখানে ছিল লেভেলটা একটু উঠে গিয়ে কী হবে, জল কিছুটা পড়ে যাবে, আর বাটখারাটা নিচে মানে ধীরে ধীরে ডুবতে থাকবে। ওকে, তো এই যে জল বেরোলো আর বাটখারাটের যে ডুবলো, এটা দুটোর মধ্যে সম্পর্ক আছে। তো কী হয় আসলে, যখন এই বাটখারাটাকে এই তরল পদার্থ বা এখানে জল আমরা ধরে নিয়েছি, তো জলের মধ্যে যখন ডোবানো হলো, তখন কি হয়, এই যে জলটা রয়েছে, এই জলটা এই বাটখারাটার ওপর বা এই ভারী বস্তুটার ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে বা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে। ঘাত মানে কি, লম্বভাবে প্রযুক্ত বল, যে কোনো তলের ওপর সেটা প্রযুক্ত হতে পারে। ঘাত মানে বল ইটসেলফ। তো ঊর্ধ্বমুখী যে ঘাত বা ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে, ঊর্ধ্বমুখী মানে ওপরের দিকে, বস্তুটা কোন দিকে আসছে, নিচের দিকে, বস্তুটা নিচের দিকে আসছে, তো কিন্তু বলটা হবে ঊর্ধ্বমুখী, ওপরের দিকে, মানে বাধা দেবে, বস্তুটাকে নিচে আসা থেকে বাধা দিচ্ছে। তো যেই এই বলটা প্রয়োগ করছে, সেই বলটাকেই বলা হয় প্লবতা। ওকে, আর এই বলটা প্রয়োগ করে বলেই আমাদের মনে হয় যে এই বস্তুটার ওজনটা কমে গেছে। কারণ কি, এই বলটা যখন প্রয়োগ করছে, একটা অভিকর্ষজ টান আছে না পৃথিবীর, অভিকর্ষজ টান বা অভিকর্ষজ ত্বরণ, সেটা কি, পৃথিবী নিজের দিকে যে বলে টানে কোনো বস্তুকে, নিজের দিকে টানে, তো এর বিপরীতে একটা বল ক্রিয়া করছে। ক্রিয়া প্রতিক্রিয়া আমরা পড়েছিলাম, যদি এটা ক্রিয়া হয় তাহলে এটা প্রতিক্রিয়া, নিউটনের 3rd ল, রাইট। তো যখন পৃথিবী একটা বল প্রয়োগ করে টানছে, কিন্তু এই বলটার বিপরীত দিকে আরেকটা বল কাজ করছে, সেটাই হচ্ছে প্লবতা। প্লবতা অভিকর্ষজের বিপরীত দিকে কাজ করছে, তার জন্যই মনে হয় যে বস্তুটার ওজন, বা আমরা এখানে বাটখারা দিয়ে বলছিলাম, তো বাটখারাটার ওজন কিছুটা হলেও কমে গেছে। ওকে, নেক্সট আমরা দেখব এই প্লবতা থেকে আর্কিমিডিসের নীতি, যেটা থেকে আমরা বেসিক্যালি এই যে কী পরিমাণ জল বেরোবে, বস্তুটার ওজন যেটা আছে সেটা কী পরিমাণ কমবে। আমরা তো বললাম, এখানে জানলাম যে ওজনটা কমে যাবে প্লবতার জন্য, বাট কী পরিমাণ কমবে আর জল কী পরিমাণ বেরোবে, সেটা আমরা বেসিক্যালি আর্কিমিডিসের নীতির সাহায্যে ক্যালকুলেট করতে পারবো। তো সেটা কি দেখা যায়, আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিসের নীতি কি বলে, আর্কিমিডিসের নীতি বলে, কোনো বস্তুকে যদি কোনো একটি স্থির তরলে বা কোনো স্থির গ্যাসে, বা বলা ভালো কোনো বস্তুকে কোনো স্থির প্রবাহিতে, কারণ তরল আর গ্যাস দুটোকেই আমরা প্রবাহী বলে থাকি, প্রবাহী বলা, সেটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম। ওকে, তো কোনো বস্তুকে কোনো স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণভাবে যদি নিমজ্জিত করা হয়, আংশিক বা সম্পূর্ণভাবে মানে সম্পূর্ণভাবে, এখানে দেখো এটা সম্পূর্ণভাবে নিমজ্জিত, আর আংশিকভাবে মানে যদি আংশিকভাবে থাকে, কিছুটা পার্ট জলের মধ্যে, কিছুটা ওপরের দিকে, ঠিক আছে, তো আংশিকভাবে পুরো অংশটা নিমজ্জিত থাকবে না। ওকে, তো এটা যদি করা, তাহলে কী হয়, বস্তুটার ওজনের একটা আপাত হ্রাস ঘটে। আপাত হ্রাস মানে কি, আপাত হ্রাস মানে ওজনটা তো কমছে, ওজন
যেটা আছে, ওজন তো কমছে, বাট ওজনটা কি আসলে কমছে, মানে এটা কি পার্মানেন্ট? ধরো এই বস্তুটার ওজন হচ্ছে কি, ভারী বস্তুটা ধরো 50 GF, ওকে? তো 50 GF, দেন জলে ডোবানোর পর কমলো, ধরো কমে হলো ধরো 45 GF হলো, 5 ধরো কমলো, ঠিক আছে? 5 GF ধরো মাইনাস হলো, কত? 5 GF কমলো, ওকে? 45 GF হলো। তো এবার যদি এটা জলের মধ্যে রয়েছে, তখন যদি জল থেকে তোলে তখনও কি 45 GFই থাকবে না? তখন তো আবার ওর যে আসল ওয়েট সেটাই হবে, 50 GFই তো আসবে, তাই না? তাই আপাত হ্রাস, মানে পার্মানেন্ট না, আপাতভাবে ঘটছে যতক্ষণ জলে নিমজ্জিত থাকবে, ওকে? তাই আপাত হ্রাস ঘটে। এবার ওই বস্তুর ওজন যে পরিমাণ হ্রাস ঘটলো, সেটা হচ্ছে বস্তু যে পরিমাণ প্রবাহী বা এখানে যে জল রয়েছে, যে পরিমাণ জল বস্তুটা অপসারিত করবে, মানে জারের থেকে বাইরে ফেলে দিল, অর্থাৎ বস্তুর ওজনের আপাত হ্রাস, ওজন আপাত হ্রাস ইজ ইকুয়াল টু বস্তু কর্তৃক কি অপসারিত এখানে তরল রয়েছে, তো তরল পদার্থ, ওকে? তো আর্কিমিডিসের নীতি এটা বলে যে বস্তুর কি পরিমাণ ওজন কমবে, সেটা হচ্ছে বস্তু যে পরিমাণ জল বাইরে ফেলবে। ধরো কোনো একটা এই যে বস্তু বললাম, এখানে ধরো ওয়েট 50 GF, ঠিক আছে? জলে ডোবানোর পর ওটার ওয়েট হলো 45 GF। তাহলে এখানে এবার প্রশ্ন, তাহলে বস্তু কতটা পরিমাণ জল জারের বাইরে অপসারণ করেছে? 45 হয়েছে, 50 ছিল, তাই কী পরিমাণ কমেছে? 50 - 45 ইকুয়াল টু 5 GF। তো 5 GF হচ্ছে গিয়ে বস্তুটার ওয়েট কমেছে, তাহলে বস্তু যে পরিমাণ জল অপসারণ করেছে সেটারও ওয়েট হচ্ছে 5 GF। বস্তুর 5 GF পরিমাণ ওজন কমেছে, তো বস্তু যে পরিমাণ জল বাইরে ফেলবে বা অপসারণ করবে সেটারও ওজন হবে 5 GF, ওকে? আর্কিমিডিসের নীতির থেকে এটাই বোঝা যায়, এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি, ওকে? নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্লবতা কী কী বিষয়ের উপর নির্ভর করে, ওকে? প্লবতা নির্ভরশীলতা। তো প্লবতা কী কী বিষয়ের উপর নির্ভর করে? প্রথম হচ্ছে গিয়ে বস্তুর আয়তন, বা এখানে স্পেসিফিক্যালি নিমজ্জিত আয়তন, মানে যেইটুকু অংশ ডুবে থাকবে। যদি সম্পূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে বস্তু সম্পূর্ণ আয়তন, আর যদি আংশিকভাবে ডুবে থাকে তাহলে বস্তুর যেইটুকু অংশ জলের মধ্যে নিমজ্জিত রয়েছে সেইটুকুর আয়তন, তো বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, ওকে? নেক্সট হচ্ছে গিয়ে তরলের ঘনত্ব, ডেনসিটি। আমরা দেখবো এরপরই ঘনত্ব নিয়ে আলোচনা করবো। আর ক্লাসেও আমাদের ঘনত্ব একটা জায়গায় ছিল, যখন আমরা ওই কোনো একটা বিন্দুতে প্রবাহী চাপ নির্ণয় করছিলাম, তো সেক্ষেত্রে আমাদের ঘনত্বটা লেগেছিল, ওকে? তো যাক, আমরা এরপরই ঘনত্ব নিয়ে আলোচনা করবো। নেক্সট হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা বস্তুর ওজন। কারণ কি, একটা হালকা বস্তুকে পৃথিবী যে পরিমাণ বলে টানে, একটা ভারী বস্তুকে সে একই বলে টানে না, তো অভিকর্ষজ ত্বরণও চেঞ্জ হতে পারে, তো অভিকর্ষজ ত্বরণ, ওকে? আর হচ্ছে গিয়ে বস্তুটির কত গভীরতায় রয়েছে, কত গভীরতায় বস্তুটি রয়েছে সেটার উপর নির্ভর করে। তো এই চারটে বিষয়ের ওপর প্লবতা নির্ভর করে, ওকে? নেক্সট আমরা দেখবো হচ্ছে ঘনত্ব, ওকে? ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে কোনো একটা পদার্থের, আগের দিন বলেছিলাম D=m/v। তো কোনো একটি পদার্থের একক আয়তনে বস্তুটার যে ভর সেটাকে বলা হয় ঘনত্ব। অর্থাৎ ঘনত্ব মানে কি, দ্যাট ইজ ডি, ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়, ভর একক আয়তন, তো কোনো পদার্থের বা কোনো বস্তুর একক আয়তনে যে ভর, ওই পদার্থটির যে ভর সেটাই হচ্ছে গিয়ে ঘনত্ব, ওকে? এর থেকে আমরা ঘনত্বের মাত্রা ও এসআই ও সিজিএস এককটা নির্ণয় করি। তো কী হচ্ছে, D= কী হচ্ছে তাহলে, ভর, সেখানে ঘনত্ব, ওকে? ভর বা একক আয়তন মানে আয়তনই,
অ্যাকচুয়ালি মাত্রা নির্ণয় যখন করব। ওকে, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে মাস এম। আয়তন মানে কি? আয়তন মানে কি জেনেছিলাম আমরা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর যদি গভীরতা থাকে ওর ক্ষেত্রে তাহলে গভীরতা, যাক নর্মাল এটা। তো প্রত্যেকটা দৈর্ঘ্যের মাত্রা কি? এল। প্রস্থের মাত্রা কি? এল। সবই তো এগুলো একই তো, দৈর্ঘ্য সব কটাই মানে একক এদের সেমই হয়, তো মাত্রাও সেম। উচ্চতাও এল, দ্যাট ইজ এল কিউ। তা আয়তন মাত্রা কি হবে? আয়তনের এল কিউ। এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করার টাইমে দেখেছিলাম, তো একবার দেখিয়ে দিলাম। ওকে, এল কিউ। তো ফাইনাল কী দেওয়া হলো? এম এল টু দি পাওয়ার -3। এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। ওকে, তো এবার এর থেকে আমরা এসএ ও সিজিএস এককটা নির্ণয় করব। তো ঘনত্বের মাত্রা কী বেরোলো? ml টু দি পাওয়ার -3। তো এসআই একক, এসআইতে এম মানে কি? মাস, দ্যাট ইজ ভর। ভরের এসআই একক কি? কিলোগ্রাম। কি গ্রাম শর্টে। পার। এল মানে কি? লেন্থ, দ্যাট ইজ দৈর্ঘ্য। মিটার কিউব, অথবা যদি লেখা হয় কেজি মিটার টু দি পাওয়ার -3 লেখা যেতে পারে। বা এখানে পার দিলে তাহলে এখানে মাইনাসটা হবে না যখন আমরা বাই দেবো। ওকে, গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম সেন্টিমিটার এবার -3, যেটা ইচ্ছা এটা লিখলো, রাইট? এটা লিখলো, রাইট? ওকে, আবার এটা এখানে এইরকম ব্যাপার না যে এটা ইংলিশে লেখা হয়েছে মানে এখানে পার দিয়ে লেখা যাবে না। এটাকে এইভাবেও লেখা যেতে পারে, ইংলিশে লিখলো কেজি পার মিটার কিউব লেখা যেতে পারে। এক্ষেত্রে এটাও পারটা সরিয়ে দিয়ে মিটারের মাথায় তখন -3 মিটার টু দি পাওয়ার -3 সেটাও লেখা যেতে পারে। জাস্ট আমি দেখালাম যে দুটো প্রসিডিউর। ওকে, তো যেটা ইচ্ছা সে লেখা যেতে পারে, ঠিক আছে? এবার আমরা একটা ছোট্ট একটা টপিক দেখবো, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? এটা হচ্ছে ঘনত্ব আর আয়তনের মধ্যে সম্পর্কটা কী। ওকে, তো আমরা কী দেখলাম? ডি মানে এম বাই ভি, মাস বাই ভলিউম। ওকে, মাস বাই ভলিউম। তো ধরো এটাকে এইভাবে লেখা যায় না? ডি ইজ ইকুয়াল টু এমটাকে নিয়ে আসলাম ইন্টু 1/v। ধরে নিলাম কোনো একটা পদার্থের ক্ষেত্রে এম হচ্ছে কনস্ট্যান্ট, এম হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হবে না ওটা, ঠিক আছে? ধরো একটা 1 কিলোগ্রামের ধরো বস্তু রয়েছে, ঠিক আছে? তো ওটারই নিয়ে আমরা আলোচনা করবো। ওটা 1 কিলোগ্রামই থেকে যাবে, ওটা বাড়বেও না কমবে না। তো এমটাকে আমি তো ধ্রুবক ধরে নিলাম। তাহলে কী দাঁড়াচ্ছে? ডি ইজ ইকুয়াল টু, তাহলে এমটাকে আমরা ধ্রুবক ধরে নিয়েছি, তখন তাহলে কীভাবে লেখা যেতে পারে? ডি ভ্যারিজাস 1/v। কারণ কি, যখন আমরা কিছু লিখি, ধরো এ ভ্যারিজাস বি, তাহলে এটা কি ইকুয়াল টু লেখার সময় একটা কনস্ট্যান্ট আনতে হয়, যেটা হচ্ছে কে আমরা জানি ইউনিভার্সাল কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তখন কে ইন্টু বি আসে। তো এখানে কে জায়গায় এম রয়েছে, জাস্ট এমটাকে আমরা ধ্রুবক ধরে নিলাম, জাস্ট আমরা আগের স্টেপে যাচ্ছি, এই স্টেপ থেকে এই স্টেপে যাচ্ছি। ওকে, তো ভ্যারিজাস 1/v আসছে। তাহলে এই ভ্যারিজাস মানে সমানুপাতিক চিহ্ন এটা। তো কীভাবে পরিবর্তিত হচ্ছে দেখো, এখানে একটা ছোট্ট একটা বলে রাখি। তোমরা হয়তো সমানুপাত যে চ্যাপ্টারটা আছে তোমাদের অঙ্কে, ওটা হয়তো করেছো, আর যদি না করে থাকো তাহলে এই জায়গাটা একটু দেখো, বুঝবে, ঠিক আছে? অঙ্কের সমানুপাত চ্যাপ্টারটা আছে, ওটা ধারণা একটু। যদি এ ভ্যারিজাস বি হয়, মানে কি এ সমানুপাতে রয়েছে বি এর সাথে, মানে এ যদি ইনক্রিজ হয়, এ ইজ ইনক্রিজিং, ঠিক আছে? তাহলে কী হবে? বিও ইনক্রিজিং হবে। এ বাড়লে বিও বাড়ছে। এ যদি ডিক্রিজিং, তাহলে বিও ডিক্রিজিং, মানে এ যদি কমে তাহলে বিও কমবে, এটা হচ্ছে। এবার যদি সেটাই হয়, ধরো এ ভ্যারিজাস 1/b, সেক্ষেত্রে যদি এ বাড়ে তাহলে বি কমে, এটা হচ্ছে ব্যস্ত সমানুপাত। মানে এ যদি কমে, ধরো এ কমছে, তাহলে বি বাড়বে। যদি এ বাড়ে বি
কমবে 1/v। ওকে, তো এখানে কী হচ্ছে, ডি ভ্যারিজেস 1/v। তাহলে এর মাধ্যমে কী দেখানো যাচ্ছে, যদি ডি মানে ডেন্সিটি মানে ঘনত্ব আর এখানে কি ভি মানে আয়তন ব্যস্ত সমানুপাতে থাকে বা ব্যস্ত সম্পর্ক, যা বলবো ঐকিক নিয়মে বলা যায়। মানে ভি বাড়লে মানে আয়তন যদি বাড়ে কোনো বস্তু, যেখানে এম কনস্ট্যান্ট মানে নির্দিষ্ট ভরে, এই দেখবে বিভিন্ন সংখ্যা থাকে না, নির্দিষ্ট ভর নির্দিষ্ট উষ্ণতা, মানে ওখানে ওই উষ্ণতা টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট ধরে নেয়। নির্দিষ্ট ভর মানে ভরটাকে কনস্ট্যান্ট ধরে নেয়, আমরা এখানে ধরেছি ভরটাকে কনস্ট্যান্ট, মানে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর যদি আয়তন বাড়ানো হয় তাহলে ডি দ্যাট ইজ ঘনত্ব ডেন্সিটি কী হবে, কমবে। বা যদি আয়তন কমানো হয় তাহলে কি ডেন্সিটি দ্যাট ইজ ঘনত্ব বাড়বে। ওকে, কোন ক্ষেত্রে, অবভিয়াসলি নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, তো স্পেসিফিক গ্র্যাভিটি কী বা আপেক্ষিক গুরুত্ব কী, নির্দিষ্ট তাপমাত্রায় একটু আগে বললাম, তার মানে এখানে কি তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে, তাপমাত্রা বাড়ানো হবে না কমানো হবে না। তো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব, কোনো একটা পদার্থ যেটা আমরা আপেক্ষিক গুরুত্ব বের করবো, সেই পদার্থটার ঘনত্ব সেটা কঠিন হতে পারে বা তরল হতে পারে, ঠিক আছে, ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যে ঘনত্ব সেটার অনুপাতকে বলা হয় পদার্থটির আপেক্ষিক গুরুত্ব। কি তার মানে, পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, তার মানে তো দুটোর অনুপাত A:B, মানে A/B, তার মানে দুটোর অনুপাতকে বলা হয় পদার্থটির আপেক্ষিক গুরুত্ব, দ্যাট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি। এখানে আমার একটা প্রশ্ন, যে 4 ডিগ্রি সেলসিয়াসই কেন ধরা হচ্ছে, মানে জলের ঘনত্বটা আমরা 4 ডিগ্রি সেলসিয়াসই কেন ধরবো, এটা বেশি হতে পারে কম হতে পারে, 5 ডিগ্রি 6 ডিগ্রি 2 ডিগ্রি 10 যা ইচ্ছা হতে পারে। কারণ হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা, এই উষ্ণতাতেই জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, মানে সর্বাধিক ঘনত্ব হয়ে থাকে জলের। তার জন্য 4 ডিগ্রি সেলসিয়াসের যে জলের ঘনত্ব যেহেতু সর্বাধিক হয়, তো ওটাকেই ধরা হয়। ওকে, তো এবার এর থেকে এটাকে যদি আরও একটু সিম্পলিফাই করা হয়, দেখো এর থেকে আমরা একটা শেখা যেতে পারি কি, পদার্থের ঘনত্ব মানে কি, আমরা কি জানলাম, ঘনত্ব মানে একক আয়তনে ভর, তো এখানে পদার্থ আছে, তো কী লেখা যেতে পারে, তো কি একক আয়তনে পদার্থের ভর, ঘনত্ব মানেই একক আয়তনে কোনো পদার্থের ভরকে সেই পদার্থের ঘনত্ব বলা হয়। আচ্ছা, জলের ঘনত্ব মানে কী হবে, একক আয়তনে জলের ভর, এখানে যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস লেখা আছে তো ওটাই জাস্ট আগে একটু লেখা হয়েছে যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব মানে একক আয়তনে জলের ভর, ওইটুকুই। পদার্থের ঘনত্ব একক আয়তনে পদার্থের ভর, জলের ঘনত্ব মানে একক আয়তনে জলের ভর, যেহেতু এখানে আগে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উষ্ণতা লেখা আছে তো ওটাই জাস্ট লেখা হয়েছে। তো এটাকে যদি আরও সিম্পলিফাই করা হয় তাহলে কী লেখা যেতে পারে, ভি আয়তনে পদার্থের ভর, আমরা একক আয়তনটাকে যে কোনো আয়তন যদি আমরা তখন ধরি সেটাকে আমরা ভি হিসেবে ধরলাম, কোনো ভ্যালু জানি না নির্দিষ্ট, তো ভি আয়তনে জাস্ট এককে যে আমরা ভি দিয়ে রিপ্লেস করছি ভলিউম, ভি আয়তনে মানে যখন একক আয়তন যদি না হয়, একটা আয়তন যদি বলে দেওয়া হয় তাহলে সেটা, তো এবার সেই ভ্যালুটা যেটা কি ইচ্ছে হতে পারে, মানে কোনটা কি বলবে আমরা তো জানি না, তো সেটাকে আমরা ভি হিসেবে ধরে নিলাম, যেটা বলবে সেটা এখানে ইনপুট করে দিতে হবে। ভি আয়তনে পদার্থের ভর কী দেওয়া হলো, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যেটা এটা আগে আছে তো এটা জাস্ট আগে লেখা হয়েছে। তো একক আয়তনে জলের ভর, একক আয়তনটাকে আমরা জাস্ট ভি দিয়ে দিলাম, এটাও যদি বলে দেয় একটা নির্দিষ্ট, তো ভি আয়তনে জলের ভর। ওকে, তো এবার আমরা কি জানি, ভর আর ওজনকে সমানুপাতিক হিসেবে ধরা হয়, মানে দুটো পরস্পর সমানুপাতিক, ভর ওজন সমানুপাতিক হিসেবে ধরা হয়। আগের দিনও আমরা দেখেছিলাম যখন আমরা ওই কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে প্রবাহী চাপ নির্ণয় করছিলাম, ওখানে আমরা ভরটা বের করে প্রবাহীর ভর বের করে ওটাকে আমরা ওজন দিয়ে রিপ্লেস করেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা এটাই করবো, জাস্ট ভরের জায়গায় আমরা জাস্ট ওজন দিয়ে রিপ্লেস করবো। ওকে, তো কী দাঁড়াবে লেখাটা, আলটিমেটলি আমাদের এটা এসেছিল ভি আয়তনে পদার্থের ভর ও 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ভি আয়তনে জলের ভর। ওকে, এবার দেখো আমি কী বললাম, জাস্ট আমরা এখানে ভরটাকে ওজন দিয়ে রিপ্লেস করবো, কী হবে, তো আলটিমেটলি আমাদের কী দাঁড়ালো, ভি আয়তনে পদার্থের ওজন ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ভি আয়তন জলের ওজন, জাস্ট এই দুটো অনুপাত। তো এত দূর মানে এত কিছু করার দরকার কী, তো যে ক্ষেত্রে ধরো পদার্থের ঘনত্ব আমরা জানি,
সেক্ষেত্রে আমরা জাস্ট জলের ঘনত্বটা বসিয়ে আপেক্ষিক গুরুত্ব বের করতে পারবো। তো ধরো কোনো পদার্থের ঘনত্ব আমরা জানি না, প্রশ্নে দিয়েছে বস্তুটার ওজন বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে, তো সেটার থেকে আমরা কী করে আপেক্ষিক গুরুত্ব বের করবো? যদি ওজন জানা থাকে, ভি আয়তন যদি বলে দেয়, তাহলে সেক্ষেত্রে এইভাবে বের করা যেতে পারে। ভর বলে দিলে এইভাবে বের করা যেতে পারে। ওকে, বেসিক্যালি এই সিম্পলিফাই করার কারণ এটাই। তো সব ক্ষেত্রে ঘনত্ব হয়তো নাও বলে দিতে পারে বা আমরা নাও জানতে পারি। ওকে, ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা টপিকটা স্টার্ট করার আগে একটা জিনিস এখানে বলে রাখি, আপেক্ষিক গুরুত্ব যেটা আমরা দেখলাম, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে মাত্রাহীন রাশি। এর কোনো এককও নেই, মাত্রা নেই, তার জন্য কোনো এককও নেই। তো মাত্রা বা একক না থাকার কারণ কি? এটা হচ্ছে দুটি একই ধরনের রাশির অনুপাত। কি আপেক্ষিক গুরুত্ব মানে আমরা কী জানলাম? পদার্থের ঘনত্ব। তো পদার্থের ঘনত্ব ফার্স্টে ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতায় জলের ঘনত্ব। তো আলটিমেটলি কি ঘনত্ব বাই ঘনত্ব? তো ঘনত্ব বাই ঘনত্ব একটা ভ্যালু বসালে দুটোই তো একই বেরোবে। তো ঘনত্ব আলটিমেটলি তো কেটেই যাবে না, মানে ঘনত্বের যে একক, এটার যে একক সেটা তো কেটেই যাবে। তো কোনো একক আসবে না, জাস্ট একটা ভ্যালু আসবে, একটা ভ্যালু, অনলি একটা ভ্যালু আসবে, কোনো একক কিচ্ছু আসবে না। তো এটা মাত্রাও কোনো বের করা যাবে না, মাত্রাহীন রাশি। কারণ আমরা ঘনত্বে যদি মাত্রা বসাই, পদার্থের ঘনত্ব, বাট ঘনত্বই তো, ঘনত্বের মাত্রা কি? ml⁻³ এরও মাত্রা কী হবে ঘনত্বের? এরও তো জলের ঘনত্ব, ভ্যালু আলাদা কিন্তু মাত্রাটা তো সেম হবে, ঘনত্ব ml⁻³। টোটালটাই তো কেটে যাচ্ছে, তার জন্য কোনো এককও নেই। ঠিক আছে, তো এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে জেনেছিলাম যে দুটো রাশি একই ধরনের রাশির অনুপাত হলে যে রাশিটা হয় আর দাঁড়ায়, সেই রাশির কোনো মাত্রা হয় না, সেটাকে মাত্রাহীন রাশি বা এককবিহীন রাশি বলা হয়। ওকে, আচ্ছা, তো এবার আমাদের টপিকটা যেটা ঘনতার আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। তো ধরো কোনো পদার্থের ঘনত্ব হচ্ছে গিয়ে ডি, ওকে, এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরো জলের ঘনত্ব কত? ধরো D0। ওকে, ডি আর D0, তাহলে আপেক্ষিক গুরুত্ব কী হবে? সুতরাং আপেক্ষিক গুরুত্ব এস যে ডিনোট করা হয়, স্পেসিফিক গ্র্যাভিটি যেহেতু ফার্স্ট লেটার, গুরুত্ব এস ইজুকাল টু কী হবে? কী আনলাম? পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, মানে জাস্ট D/D0, এস ইজুকাল টু D/D0, এটা দাঁড়াচ্ছে। তো এবার কীভাবে লেখা যেতে পারে? বা এস আছে, জাস্ট ক্রস গুণ হবে, মানে কি এস ইন্টু D0 ইজুকাল টু ডি, এটা দাঁড়াচ্ছে, মানে ডেন্সিটি ইজুকাল টু এস, মানে আপেক্ষিক গুরুত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, সেটার গুণফল মানে হচ্ছে কি আলটিমেটলি পদার্থের ঘনত্ব। ওকে, তোমার সম্পর্কটা কী? তো এখানে সিজিএস পদ্ধতিতে D0 যে মান সেটা হচ্ছে গিয়ে 1 গ্রাম সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। মানে D0 মানে কি আমরা ধরেছি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তো এর নির্দিষ্ট ভ্যালু আছে, এটা বেসিক্যালি অনেক ক্ষেত্রে প্রশ্নে বলে দেবে না পদ্ধতিতে, কারণ এটা আমাদের আগে থেকে জেনে রাখতে হয়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা নির্দিষ্ট একটা ভ্যালু, এটা কোনো চেঞ্জ হয় না। ওকে, তো জাস্ট আমরা D0 জায়গা 1 বসিয়ে দেবো। কী হচ্ছে? ডিটাকে আগে লিখলাম জাস্ট এস ইন্টু 1, যেহেতু 1 কি এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব, অনেক জায়গায় লেখা আছে এটাকে 1 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, জাস্ট এখানে আমরা পার দিয়ে লিখেছি, মানে বাই এখানে। তো এটা ঘনত্বের মাত্রা আর একক নির্ণয়ের টাইমে বললাম। ওকে, তো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? ডি ইজুকাল টু এস গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের মধ্যে সম্পর্ক। তো এটা থেকে কী বোঝা যায়, কী ধারণা আসা যায়? ডি ইজুকাল টু এস আসছে, তো আলটিমেটলি আমাদের কী আসছে? ডি ইজুকাল টু এস, তাই না? তো সিজিএসে ঘনত্বের মান আর আপেক্ষিক গুরুত্বের মান সমান। ওকে, তো এখান থেকে প্রশ্ন নিতে পারে যে এসআই ও সিজিএস পদ্ধতির মধ্যে কোনটার ক্ষেত্রে পদার্থের ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মান সমান হয়। তো সিজিএসে কারণ দিলে এটা করতে হবে। ওকে, তো ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মান সিজিএস পদ্ধতিতে সমান হয়। ওকে, আজকে আমরা কী জানলাম? আজকে আমরা ফার্স্টে জানলাম প্লবতা কি? যখন কোনো পদার্থকে কোনো একটি প্রবাহিতে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করা হয়,
তাহলে ওই প্রবাহী ওই পদার্থটির ওপর ঊর্ধ্বমুখী যে ঘাত প্রয়োগ করে বা ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে প্রবণতা। ওকে, নেক্সট আমরা জানলাম আর্কিমিডিসের নীতি। ওকে, আর্কিমিডিসের নীতি জানলাম আমরা। নেক্সট আমরা জানলাম প্রবণতা নির্ভরশীলতা। প্রবণতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে। ওকে, এটা আমরা জানলাম। নেক্সট আমরা কী জানলাম, ঘনত্ব, মাত্রার এসআই আর সিজিএস একক আমরা নির্ণয় করলাম। নেক্সট আমরা জানলাম আপেক্ষিক গুরুত্ব, সেখানে ঘনত্ব আর আয়তনের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করেছিলাম। ওকে, কী কী, ঘনত্ব ও আয়তনের সম্পর্ক, এটা আমরা করেছিলাম। আপেক্ষিক গুরুত্ব দেখলাম, লাস্টে কী করলাম, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। সেখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় যে একটি একক বিন রাশি বা মাত্রাহীন রাশির নাম কি, অপশান দিয়ে দেয় বা শূন্যস্থান বা কিছু একটা দিতে পারে, শর্ট প্রশ্ন। সেক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বটা ভালো উদাহরণ। আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। ওকে, বেসিক্যালি এই 7টা টপিক আমরা আজকে জানলাম। ওকে, তো আজকে ক্লাসের উপর যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে করে দিও, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, আর যদি পসিবল হয় সেরকম যদি করা যায় তাহলে সেটা কমেন্ট বক্সেই আমি অ্যান্সার দিয়ে দেবো। ওকে, আর ক্লাসটা যদি তোমাদের এডুকেটিভ মনে হয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও যাদের মানে এই চ্যাপ্টারগুলো থেকে তাদের যে ডাউটগুলো আছে বা কোথাও কী প্রবলেম সেগুলো তারা যাতে এই ক্লাসগুলো নিতে পারে এবং তাদের যে সমস্ত ডাউটগুলো আছে আর ইজিভাবে আরও বুঝতে পারে। আর যদি তোমরা চ্যানেলে প্রথমবার এসে থাকো, এই ক্লাসটা যদি ফার্স্ট টাইম দেখে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ধীরে ধীরে আরও সব চ্যাপ্টারগুলো আসবে, এই চ্যাপ্টারের পরের পার্টটাও আসবে। ওকে, আর আমরা অলরেডি চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 কমপ্লিট করেছি, তো সেইগুলো আমাদের চ্যানেলে রয়েছে, তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো চেক আউট করে নাও। সেখানে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 পুরো বাংলাতে একদম ইজি ওয়েতে সম্পূর্ণভাবে রয়েছে, ইংলিশ টার্ম দেওয়া রয়েছে, বাট বোঝানো পুরো ক্লাসটা বাংলাতেই রয়েছে, তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এই যে চ্যাপ্টার 3 পদার্থ গঠন ও ধর্ম ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেটা আছে আমরা কন্টিনিউ করবো। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।